যারা আয়োজনটা করছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা বিভিন্ন মত এবং বিভিন্ন চিন্তার বিভিন্ন সেক্টরের অনেক দরকারি মানুষদেরকে এখানে আপনারা উপস্থিত করছেন এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই মাসের আপনার 1 তারিখেই আমেরিকার একটা ইউনিভার্সিটি অফ উইসকনসিন একটা পেপার পড়ছিলাম। তো সেই পেপারটার নাম ছিল মেসিয়া টু কাল্টিজম অ্যান্ড কনস্টিটিউশনাল ফ্যাসিজম ইন বাংলাদেশ। তো আমার থিসিসটা ছিল, আমি জাস্ট ফিরছি 15 তারিখে এই মাসে। তো আমার থিসিসটা ছিল যে বাংলাদেশের যে ফ্যাসিজমটা এটা অনেক দিক থেকে ব্যাখ্যা করা যায়, কিন্তু এটা একই সাথে একটা সাংবিধানিক ফ্যাসিবাদ ছিল আমাদের। প্রথমে একটা কাল্ট স্থাপন করা হয়েছিল এবং কাল্টিজমটাকে কনস্টিটিউশনের মধ্যে আপনার এমনভাবে ইনপুট দেওয়া হয়েছিল এবং ওই কাল্টিজমের মধ্যে দিয়েই আমাদের এখানে একটা সাংবিধানিক ফ্যাসিবাদ এবং আপনার কি বলে যে এমন জায়গায় নেওয়া হয়েছে যেটা একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং তাজা প্রাণের বিনিময়ে সেটাকে আমাদের সরাইতে হলো। তো এখন দেখেন সংবিধানের ব্যাপারটা আপনার পৃথিবীর বিভিন্ন কমিউনিটি পরিচালিত হয় বা এথিক্স কোথা থেকে ডেরাইভ করবে বা মোরালিটি কোথা থেকে ডেরাইভ করবে, এটা প্রশ্নটা আসিফ ভাই করছে। এথিক্স ডেরাইভ করে সারা পৃথিবীতেই প্রত্যেক কমিউনিটির জন্য ফর্ম ফাউন্ডেশনাল ইডিওলজি। ফাউন্ডেশনাল ইডিওলজি কি? ফাউন্ডেশনাল ইডিওলজি পৃথিবীতে খুব বেশি নাই, 4-5টা। একমাত্র ফাউন্ডেশনাল ইডিওলজি উইদাউট গড হলো মার্কসিজম। আর সবগুলো ফাউন্ডেশনাল ইডিওলজি, জুদাইজম, খ্রিস্টানিটি, ইসলাম, এদের মধ্যে গডের কনসেপ্ট আছে, সৃষ্টিকর্তা আছে। একমাত্র আপনার মার্কসিজমের মধ্যে সৃষ্টিকর্তার কনসেপ্ট, কিন্তু এটা একটা ফাউন্ডেশনাল ইডিওলজি। কিন্তু তার মধ্যে কতগুলো প্রিন্সিপালস, নীতি নৈতিকতা এগুলো আছে, ইনপুট দেওয়া আছে, বাট উইদাউট গড। তো সেই ফাউন্ডেশনাল ইডিওলজির মধ্যে থেকে একটা মোরালিটি বলেন, এথিক্স বলেন, সেটা ডেরাইভ করে। এখন বাংলাদেশে আপনি দেখবেন যে কথায় কথায় ইসলাম প্রশ্ন আলোচিত হয়। যখন ইসলাম প্রশ্ন আলোচিত হয় তখন বুঝতে হবে যে তারা ইসলামকে একটা আদার বিষয় মনে করে। বাংলাদেশে তো ইসলাম প্রশ্ন আলোচিত হওয়ার বিষয় না, কারণ হলো মুসলমানরা এখানে সংখ্যায়, আমি যেটা বারবার বলছি, সংখ্যায় মেজরিটি কিন্তু কালচারালি ফিলোসফিক্যালি মাইনরিটি। এখানে বাংলাদেশ ডমিনেটেড হয়েছে ভারতীয় বাঙালিদের সোভিয়েতপন্থী ন্যারেশনের মধ্য দিয়ে। এই ফলে এই সারা দুনিয়া আফগানিস্তানের পরে ওয়ারেন্টারের অবস্থা একই রকম নাই, কিন্তু ভারতের দৃষ্টিতে একই রকম রয়ে গেছে বা আরো বাড়ছে। ভারতের কাছে ইসলামের প্রবলেম বা মুসলমানের প্রবলেমটা যত বড় সমস্যা, আফগানিস্তানের পরে ওয়েস্টের কাছে এখন আর অত বড় সমস্যা মনে হইল না। ঘাটাঘাটি করে বা দেখে টেকা। তো ফলে সেই দিক থেকে আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশে ইসলাম প্রশ্ন যারা ডিল করে, এই ডিলিংটাকে আমরা সন্দেহ করতে। বাংলাদেশে তো হিন্দু প্রশ্ন ডিল করা হয়নি, অথচ হিন্দু প্রশ্ন ডিল করা দরকার। আপনার এখানে বাঙালি মুসলমান যে এখনো পলিটিক্যালি, ফিলোসফিক্যালি, কালচারালি স্বাধীন হয় নাই, তার কারণটা কি? তার কারণটা হইলো এখানে সেকুলারিজম বলে যেটা চাপানো হয়েছে, এটা ডক্ট্রিন আকারে, হুকুমত আকারে চাপানো হয়েছে। সেকুলারিজম কিন্তু চয়েস না, যে আপনার চয়েস হলে নিবেন নাহলে নিবেন না, এরকম না। এবং আমাদের এখানে প্রগতিশীলতা একটা রিয়েকশনারি আইডিয়া, কিন্তু প্রগতিশীলরা আপনারে মনে করে রিয়েকশনারি। দ্যাট ইজ দ্য আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের এখানে যেমন এই অভ্যুত্থানটা কি, আমি যখন বললাম যে অভ্যুত্থানটা একটা ডানপন্থী অভ্যুত্থান, বামপন্থীরা খুব মাইন্ড করলো। কালকেও আমার চাইপার ধরছে 3-4 জন যে আপনি এগুলি কি শুরু করছেন। আপনি এটা ডানপন্থী অভ্যুত্থান। কেন ডানপন্থী অভ্যুত্থান? এখানে ভারতীয় বাঙালির মুক্তিযুদ্ধ চেতনার যে বয়ান, তার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। তাহলে এই এখন সারা দুনিয়ার ডানপন্থার প্রবণতা হইল ডানপন্থা ফ্যাসিবাদের সাথে লিঙ্ক, কিন্তু আমাদের ডানপন্থা অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টের মধ্য দিয়ে গড়ে উঠছে। এই জন্য সারা দুনিয়ার ডানপন্থা, যেটাকে মানে খুব ক্লাসিক্যালি ইউরোপ আমেরিকাতে ডানপন্থার সাথে ফ্যাসিবাদকে একটা লিঙ্ক করা হয়, এটা থেকে বাংলাদেশের এই ডানপন্থা সিমটোমেটিকলি শুধু না, এটা পলিটিক্যাল চরিত্রের দিক থেকেও আলাদা। এটা অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে নিয়োজিত হয়েছে ডানপন্থা। এবং তাহলে আমরা কি রাজনীতি করব? তাহলে আমরা নন ফ্যাসিস্ট রাইট উইং একটা রাজনীতি করব। আমাদের আওয়ামী লীগ চলে যাওয়ার পরে অবস্থাটা কি হয়েছে? দেশে কোনো রাজনীতি নেই, কারণ রাজনীতি আওয়ামী লীগ একলাই করতো। এর বাইরে যা করতো আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় রাজনীতি করতো সবাই। এখন আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় যখন আপনি রাজনীতি করবেন, তখন আপনি একটা আওয়ামী রাজনীতি করেন। এই জন্য বাংলাদেশে আফটার শেখ হাসিনা আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। কারণ বাংলাদেশটা আওয়ামীময় রাজনীতি। এখানে গণতন্ত্রের ধারণা আওয়ামী লীগ, এখানে আপনার প্রগতির ধারণা আওয়ামী ধারণা, জ্ঞানের ধারণা আওয়ামী ধারণা। আপনি জ্ঞানী কি জ্ঞানী না, এটা আওয়ামী অ্যাস্থেটিক্স ন্যারেশনের মধ্য দিয়ে নির্ধারিত হবে। আপনি বুখারী শরীফ বা কোরআনের উপর যদি বিশেষজ্ঞ হন, আপনি জ্ঞানী না। আপনি জ্ঞানী হবেন আপনি যদি মঙ্গল কাব্যে নারীর রূপের বর্ণনা যদি দিতে পারেন, আপনি জ্ঞানী হবেন।
আপনি যদি রসতত্ত্ব ভালো বুঝেন তাহলে আপনি জ্ঞানী হবেন। তো এই যে ব্যাপারটা জ্ঞানের যে সেকুলারকরণ হয়েছে, এই সেকুলারকরণটা বাংলাদেশে এটা আওয়ামীকরণ আকারে আপনার পাঠ করতে হবে। সেদিক থেকে এখন আপনি সংবিধানের প্রশ্ন যদি আসে, সংবিধান কি একটা লিগ্যাল প্রসিডিওরের বিষয় না পলিটিক্যাল প্রসিডিওরের বিষয়? সংবিধান কি উকিল মুক্তার ব্যারিস্টারদের বাণিজ্য নাকি এটা জনগণের একটা পলিটিক্যাল ইস্যুস? আমার মনে হয় যে এটা একটা পলিটিক্যাল প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন। তো রাজনৈতিক প্রশ্নকে ফলে এটা শুধুমাত্র একটা আইনি কাঠামোর বা আইনি পরিসরের বিষয় আকারে এই মুহূর্তে দেখার সুযোগ নাই। যদি এটা একটা রাজনৈতিক মুক্তির প্রশ্ন হয়, রাজনৈতিক মুক্তির দলিল হয়, বা রাজনৈতিক মুক্তির দলিল এটা আপনি 10 পাতা 12 পাতা 16 পাতার বেশি হওয়ার দরকার নেই। এ ডাউস কিতাব নিয়ে ঘোরার তো কোনো দরকার নেই আপনার। আপনার সমস্ত প্রভিশন এখানে তো রক্ষা করার দরকার নেই। আজকে যদি আপনি সারা পৃথিবীর বিশেষজ্ঞদের নিয়ে বৈশা খুব সুন্দর একটা সংবিধান তৈরি করেন, আমি আল্লাহর কসম করে দিয়েছি 5 বছর পরে এটা অকেজো হয়ে যাবে, কারণ সময় চেঞ্জ হবে, নতুন জিনিস দরকার হবে। আপনি ধরেন ট্রাফিক ব্যবস্থার উপর একটা সুন্দর বিধান ধরেন দিলেন, দেখা যাবে 5 বছর পরে এমন একটা টেকনোলজি আসছে ট্রাফিক ব্যবস্থাই নেই, আপনি চেঞ্জ করতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনার সংবিধানটা হবে একটা স্পিরিট। উইল মানে কি? জনগণের উইল। এটা একটা বেফাস কথাবার্তা। জনগণের উইল বলে কিছু নাই, স্পিরিট। জনগণের উইল চেঞ্জ হয়। আজকে আপনি 10 লাখ টাকা দিয়ে আপনার কেনা যাচ্ছে না, 1 কোটি টাকা দিলে আপনার উইল চেঞ্জ হয়ে যাবে, অসুবিধা নেই। বাংলাদেশের উইলের কোনো দাম নাই। এখানকার মানুষ যতক্ষণ পর্যন্ত জনগণ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা ট্রাইবাল রাজনীতি করবে। আর জনগণ দরকার নেই, আমাদের নাগরিক হইতে হবে। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, হেফাজত হন, কমই হন, নাগরিক আকারে রাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক হবে, একটা ট্রাস্ট বেস সম্পর্ক হবে। আপনার হিস্সা আপনার নাগরিকের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে আদায় করে নেবেন। এবং আপনার রাষ্ট্রের সাথে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে আপনি সমমর্যাদা শুধু না, আপনি আপনার হকটা ক্লেম করতে পারবেন রাষ্ট্রের কাছে। কিন্তু এখন তো বাংলাদেশের জনগণ বললে যখন বলেন, সেই জনগণ একটা সংখ্যা। রাষ্ট্রের সার্বভৌম এন্টিটির সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, কিন্তু রাষ্ট্রের সার্বভৌম এন্টিটির সাথে সম্পর্ক থাকে নাগরিকের, এবং নাগরিকের ফেথ ফ্রিডম অবশ্যই প্রোটেক্ট হইতে হবে। এবং রাষ্ট্র ধর্ম ইসলামের নামে যেই বাকোয়াজিটা আমাদের এখানে করা হয়েছে, এতদিন দেখেন রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু মুসলমানদেরকে তার সমস্ত ধর্মীয় কারণে, তার সুন্নতি পোশাকের কারণে, তার নামাজ পড়া, তারপরে টাকনুর উপর কাপড়, সমস্ত সময় হয়রানি করা হয়েছে। এটা সমস্ত আমলে করা হয়েছে, কালচারালি করা হয়েছে। আপনার আমাদের এখানে নাট্যকলা, শিল্প, সাহিত্যের মধ্যে ইসলাম বিদ্বেষটাকে একটা সাংস্কৃতিক জোয়ার আকারে পালন করা হয়েছে। এটা কি শুধু আওয়ামী আমলে হয়েছে? এটা 54 বছর ধরেই চলতেছে, এটা সবসময়ই চলতেছে। এটা কেন চলতেছে? কারণ হলো আপনি এখানে নাগরিক হয়ে উঠতে পারেননি, আপনি সবসময় জনগণ থেকে গেছেন। ফলে জনগণকে শাসন করার জন্য এখানে ভারতীয় বাঙালিদের যে ন্যারেশন, যে বয়ানটা, সেটার মধ্য দিয়ে আপনি শাসিত হয়েছেন। ফলে মুসলমানরা এখনো মেইন স্ট্রিম না বাংলাদেশে। তাহলে আপনাকে একটা ইউনিভার্সাল ডক্ট্রিনের মধ্য দিয়ে যাইতে হবে, ইউনিভার্সাল একটা ভ্যালুস ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা বলতেছি এই সংবিধানটা আপনি এখন যেটা করবেন সেটা একটা স্পিরিট দলিল হবে। তারপরে রাষ্ট্রীয়ভাবে যারা রাজনৈতিকভাবে নির্বাচিত যারা প্রতিনিধি হবে, তারা তাদের মধ্যে করে সংবিধান করবে। এখনই আপনি সংবিধান করে ফেলতে পারবেন না। আপনি একটা স্পিরিট দেন, আপনি একটা ডকুমেন্ট দেন যেটা এই অভ্যুত্থান এবং বাঙালি মুসলমান, এই যে রাইট উইং অভ্যুত্থান বললাম, এই স্পিরিটটাকে ধারণ করে একটা 10 পাতার ডকুমেন্ট দেন আপনি। তার আলোকে পরবর্তী সময়ে যারা নির্বাচিত প্রতিনিধি হবে তারা তাদের মধ্যে করে সংবিধান, এটা গণপরিষদের মাধ্যমে হইতে পারে, জাতীয় সরকারের মাধ্যমে হইতে পারে, এগুলো অনেকগুলো ফর্ম আছে, এটা করা যাবে। ফলে এখন সংবিধানের তর্কটা তুলে কিছু লোকজন, এমন এমন লোকজন এই কমিটিতে রাখছে যাদের নাইট কলেজের আপনার এই লয়ের ডিগ্রি। তো আপনার এটা দরকার নাই তো এই ধরনের লোকজনকে এনে কনফিউজ করা। এবং এই সংবিধান কমিটির মধ্য দিয়ে রাজনৈতিক পার্টি, জনগণ, এদের মধ্যে একটা কি বলে যে এই অভ্যুত্থানের পরে এমন একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে, এমন একটা অনাস্থার অবস্থা তৈরি করা হচ্ছে যে আপনার এটা এখন আমরা অনেকে আশঙ্কা করতেছে যে আচ্ছা এরা আবার কোন এজেন্ডা না জানি বাস্তবায়ন করে। তার মানে জনগণের সাথে এটা কোনো সম্পর্ক নেই। এবং এটা তো কোনো আইনি বিশেষজ্ঞের ব্যাপার না, এটা একটা রাজনৈতিক ডিসিশনের ব্যাপার। এইটার জনগণ কোন ধরনের আইনি কাঠামো, কোন ধরনের নৈতিক কাঠামো, কোন ধরনের পলিটির মাধ্যমে শাসিত হবে, নিজেদের শাসিত করবে, এটা আইন বা উকিল মুক্তাররা ঠিক করবে না, এটা জনগণের পলিটিক্যাল উইলের মাধ্যমে ঠিক হবে। ফলে সংবিধান মাস্ট বি এ পলিটিক্যাল ডকুমেন্ট। কিন্তু সেটা আপনারা একটা কতগুলো আইনজীবী ধরে আইন না বানাইতেছেন। এটা রাজনৈতিক চুক্তির ব্যাপার। তো এটা তো আপনার আইনজীবীদের কাজ আরো অনেক পরে। তো আপনার এখনই আগে সংবিধানের কথা উঠলে আগে একটা আইনজীবী খুঁজেন। এটা পলিটিক্যাল চুক্তি। এই জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে সংবিধানের বিষয়ে। ফলে বাংলাদেশে অ্যাজ এ কমিউনিটি আকারে আপনি যদি মনে করেন যে আপনি মুসলমানের পক্ষে থাকবেন বা ইসলামের পক্ষে থাকবেন, তাহলে আপনাকে প্রথমত একটা ইউনিভার্সাল ভ্যালুজের জায়গায় নিজেকে ক্লেম করতে হবে।
নিজেকে যদি ক্লেম করতে না পারেন তাহলে আপনাকে কিভাবে ওই যে রাষ্ট্রধর্ম ঝোলানো হবে, সামনে রাখা হবে, তারপরে সবচেয়ে বেশি অপমানিত করা হবে আপনাকে। সবচেয়ে বেশি অপদস্থ বাংলাদেশে কোন ফেথের লোকজন হয়েছে, সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত কোন ফেথের লোকজন হয়েছে? আলেম ওলামা ইসলামের। অথচ আপনি বলেন আপনি সংখ্যায় মেজরিটি, অমুক পার্সেন্টের মুসলমানের দেশ, এই কথাবার্তার কোনো ভ্যালুজ নেই, কোনো দাম নেই, যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমতার রাজনীতিকে আপনাকে একটা কোটা আকারে দেখবেন। প্রগতিশীলরা এনজিওর মধ্যে যেরকম করে কোটা আকারে নারীকে ব্যবহার করা হয়, আপনার আলেম সমাজ আপনার মুসলমানদেরকে এখনো কোটা আকারে ব্যবহার করে, আপনি এখনো মেইন স্ট্রিম না। তো এই জায়গাটা আপনার বুঝতে হবে, ক্ষমতা আপনার হাতে নেই, আপনি এখনো শাসিত হচ্ছেন। এই তো ধন্যবাদ। আশা করি যে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা হবে এবং দরকারি পয়েন্টগুলো আসবে। আপনার নাগরিক আকারে আমাদের ক্লেম করতে হবে, নাগরিক আকারে আমরা আর জনগণ থাকতে চাই না। আমরা নাগরিক, আমরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান এরাও নাগরিক, মুসলমানও নাগরিক, এবং নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক একটা হকদারি থাকবে। হ্যাঁ, দেখেন রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক একটা হইলো কি শাসক এবং সুহিতের সম্পর্কে রয়ে গেছে। আমি কিন্তু আমার কোনো অধিকার, কোনো রাইটস ক্লেম করতে পারি না রাষ্ট্রের কাছে, কারণ আমি নাগরিকই না। হয় আমি বিএনপি সমর্থক অথবা জামাত সমর্থক, আর আগে ছিল আওয়ামী সমর্থক। তো আপনি যদি নাগরিক হন তো আপনার অবশ্যই আপনার ফেথ ফ্রিডম থাকবে। সেখানে মুসলমান হিন্দু এই ইস্যুগুলোই তো হওয়া উচিত না। আর এই যে কথাটা বললাম গুরুত্বপূর্ণ, সেকুলারিজম একটা ডক্ট্রিন, এটা দ্বারা আমরা শোষিত হয়েছি, শাসিত হইনি। এই ডক্ট্রিনের বাইরে আমাদের যাইতে হবে। এবং রাষ্ট্রকে যারা, রাজনীতিকে যারা ধর্ম থেকে আলাদা করতে চায় তারা না বোঝে ধর্ম, না বোঝে রাজনীতি। রাজনীতি একটা অলওয়েজ ধর্মীয় বিষয়। ধন্যবাদ।